Assalamu alaikum, dear students. How are you? Please respond me. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উর্মি, ভালো আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। সবাই তো জয়েন হয়েছে নাকি? জি স্যার। সবার এই হাজিরা আমার কথা শোনা যায়? দিতে হবে। উর্মি, তারপরে হলো নাবিলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাদিয়া, ঢাকা থেকে। থ্যাংক ইউ। আমি জি স্যার। আছি। দুরান্তা, গুড। জি স্যার, আমি আছি। রমজান মাসে সবার শরীর স্বাস্থ্য মন সব ভালো আছে তো? জি স্যার। আপনার কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আমাদের সাথে আজকে আর একজন স্টুডেন্ট নতুন যোগ হয়েছে, মোহনা। মোহনা কোথায়? হাজিরা দাও। স্যার, আর আমরা 4 জন। আর একজন আছে তো, এইমাত্র জয়েন করলো। স্যার 4 জনই তো। ও জয়েন হচ্ছে আর কি, রানিং এ আছে, মানে এখন পর্যন্ত কনফার্ম হয়নি। ওকে, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করছি। ওকে গাইজ, আমরা এর পূর্বের ক্লাসে এই বক্সটি নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সংক্ষেপে 8টি রুলস নিয়ে আলোচনা করেছিলাম। এই 8টি রুলস যদি কারো আয়ত্ত হয় তাহলে মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকবে। এর বাইরে যেগুলো রয়েছে, এখানে আমরা 8টি এক্সাম্পল নিয়েছি, বিশ্লেষণ হয়ে গিয়েছে। ওকে, এখন যে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট রয়ে গেছে আমাদের, এটা আলোচনা করতে হবে। সেটি হচ্ছে, উপরে যে 8টি রুলস আমি আলোচনা করেছি বক্সে, এই 8টি রুলসের বাহিরে কিছু রুলস আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। সেই নিয়ে একটা কথা আছে, এখানে একটু বর্ণনাটা আমরা পড়ে নেই। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তোমরা খেয়াল করো, উপরে বক্সে কিন্তু রিলেটিভ প্রোনাউনের কথা উল্লেখ নেই। তো এখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। যখন পরীক্ষায় আসা কোনো প্রশ্ন উপরিউক্ত ছকের কোনো রুলে পড়বে না, তখন সেখানে রিলেটিভ প্রোনাউন যেমন হু, এই যে হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার ইত্যাদি বসিয়ে, অর্থাৎ এগুলো উপরে 8টি রুলসের মধ্যে নেই। এবার আমরা দেখি, লক্ষ্য করি বিষয়গুলো কি। যেমন কোনো সেন্টেন্স শুরু হতে পারে ইট বা থাকতে পারে ইট ইজ, অথবা ইট ওয়াজ, ইট ইজ, ইট ওয়াজ, ইট ইজ, ইট ওয়াজ, অর্থাৎ প্রেজেন্টে থাকতে পারে, পাস্টে থাকতে পারে। যখন এই টাইপের তোমার সেন্টেন্স থাকবে যেখানে ইট ইজ আছে অথবা ইট ওয়াজ আছে, সেই ক্ষেত্রে আমার এই রিলেটিভ প্রোনাউনগুলো লাগবে কমপ্লেক্স করতে। যেমন হু হতে পারে, হুইচ হতে পারে, দ্যাট হতে পারে, হোয়েন হতে পারে, হোয়ার হতে পারে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইউর কামিং এক্সাম। সো আমরা কখন হু বসাবো, হুইচ বসাবো, দ্যাট বসাবো, হোয়েন বসাবো, হোয়ার বসাবো, এটা আমাদের লক্ষ্য করতে হবে। যখন ইট ইজ, ইট ওয়াজ দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করবে, তখন কমপ্লেক্স করার সময় আমরা হু বসিয়ে দিব। বাকিটা আমরা এক্সাম্পল নিয়ে রিসার্চ করব। ইট ইজ, ইট ওয়াজ দ্বারা যখন কোনো বস্তুকে বোঝানো হবে, তখন আমরা হুইচ অথবা দ্যাট বসাবো কমপ্লেক্স করার সময়। আবার যখন এটা কোনো টাইম নির্দেশ করবে, সময়কে, তখন আমরা হোয়েন দ্বারা করব। যখন কোনো জায়গার কথা, স্থানের কথা, প্লেসের কথা বোঝানো হবে, তখন আমরা হোয়ার দ্বারা করব। এটা একদম সংক্ষেপে এখনই মুখস্থ করে ফেলতে হবে, আর টাইম বাসায় মুখস্থ করার টাইম নেই, এখনই মুখস্থ করতে। এটা আমরা কমপ্লেক্স করার সময় আমাদের এই 4টা বা 5টা রিলেটিভ প্রোনাউন বসতে পারে। কোনটা কোথায় এখনই মুখস্থ করতে হবে সবার। ওকে, আমি কন্টিনিউ করছি, ফাঁকে জিজ্ঞাসা করব। যেমন এখানে এক এক্সাম্পল আছে, সিম্পল। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আমরা একটু লক্ষ্য করি, পেছনে যাই, আমরা পেছনে বক্সের দিকে আমরা যাই। এইখানে কিন্তু এই টাইপের কোনো রুলস বা এক্সাম্পল দেয়া নাই। এই 8টির ভিতরে কোথাও এইটার কথা নেই।
তার মানে কি দাঁড়ালো, এখানে যে রিলেটিভ প্রোনাউন কথা বলা হয়েছে উপরে বক্সে একটিও নেই, না থাকলে আমাদের কি করতে হবে, এই রুলসগুলো ফলো করতে হবে। এই যে ইট ইজ ইট ওয়াজ দ্বারা টোটাল বাক্যটা হলো কমপ্লেক্স। এই ড্যাশে আমার কাজ করতে হবে, মূলত ড্যাশে কাজ করতে হবে। ওকে, এখন সিম্পল একটি সেন্টেন্স পেলাম, সেটা হলো হেলথ ইজ ওয়েলথ। এখানে কেন সিম্পল? হেলথ একটা সাবজেক্ট, ইজ একটি ভার্ব, তার মানে ভার্ব আছে, সাবজেক্ট আছে এবং স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে। এটা হলো ক্লুজ, প্রিন্সিপাল ক্লুজ, এবং এটা একটি সিম্পল সেন্টেন্স। এখন যেহেতু আমরা কমপ্লেক্স তৈরি করব, তাহলে কমপ্লেক্স তৈরি করতে আমার মিনিমাম দুইটা পার্ট দরকার, দুইটা সেন্টেন্স দরকার। একটি হলো বা অথবা দুইটা ক্লুজ বানাতে হবে, একটি হলো প্রিন্সিপাল ক্লুজ আর একটি হলো সাবঅর্ডিনেট ক্লুজ। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্যই সম্পদ, এই স্বাস্থ্যটা একটা বস্তু হিসেবে গণ্য হয়, তাই আমার এখানে ইট বসছে। তাহলে আমাদের সূত্র কি, ইট ইজ অথবা ইট ওয়াজ দ্বারা বাক্য শুরু করতে হবে। এবং পরবর্তীতে আমরা রিলেটিভ প্রোনাউন কোনটা বসাবো? যদি এটা ব্যক্তি হতো তাহলে এখানে হু বসাতাম আমরা, যেহেতু হেলথ একটা বস্তু তাই আমরা এখানে নিয়ে নিছি হুইস অবলিক দ্যাট। অর্থাৎ একটু লক্ষ্য করো, হেলথ, এই হেলথ শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে, আবার ওয়েলথ শব্দ দিয়ে আরেকটি বাক্য তৈরি করতে হবে। তো দুটো বাক্য হবে, একটা হবে প্রিন্সিপাল ক্লুজ আর একটা হবে সাবঅর্ডিনেট ক্লুজ। তাহলে ইট ইজ হেলথ, এটা হলো প্রিন্সিপাল ক্লুজ, একটি বাক্য তৈরি করলাম। এই ইজ ভার্বটাকেই কপি করে আমরা নিলাম দুই জায়গায়, কপি করে দুই জায়গায় নিয়ে আমরা দুটো বাক্য তৈরি করে দিলাম, ইট ইজ হেলথ। ওকে, এরপরে আমরা বস্তুর জন্য নিলাম হুইস অথবা দ্যাট, যে কোনো একটা। এরপরে আবার ইজটা কপি করে নিলাম, ওয়েলটা সামনে বসিয়ে দিলাম, বাস হয়ে গেল দুটা ক্লোজ, এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স। সেম আরেকটি উদাহরণ আমরা লক্ষ্য করি, নলেজ ইজ পাওয়ার। এখানে নলেজ একটি ওয়ার্ড আছে, একটি নাউন, আবার পাওয়ার এটাও কি নাউন অথবা মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এবার আসো, এই নলেজ দিয়ে আমার একটা বাক্য তৈরি করতে হবে। তার নলেজ জ্ঞান, এটাও বস্তু, তাই আমরা ইট দিয়ে বাক্যটা শুরু করতে হবে। এবং ইজ এখানে প্রেজেন্ট ফর্মে আছে, সো এটাই কপি করে নিব আমরা, ইট ইজ, নলেজ থেকে করব, নলেজ নলেজই থেকে যাবে, তার মানে ইট ইজ নলেজ। এখন আসো, হুইচ ইজ পাওয়ার, যা হয় শক্তি। এই হুইচটা বা দ্যাট কেন নিয়েছি, যেহেতু নলেজ হলো বস্তু, আবার ইজ আমরা কপি করে নিয়েছি। ওকে, আরেকটি উদাহরণ লক্ষ্য করি, ঈদ উল ফিতর ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যালস ফর মুসলিমস। একটা লং সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। দেখো, ঈদ উল ফিতর ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যালস, উৎসব, ফর মুসলমানদের জন্য ঈদ উল ফিতর হলো সবচেয়ে উদযাপিত, বেশি উদযাপিত একটি দিন। এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হলো, ঈদ উল ফিতর একটা বস্তু হিসেবে গণ্য হবে, তাই আমাদের নিতে হবে ইট, আর এখানে তো ইজ আছে অলরেডি, এই ইজটা নিয়ে নিতে হবে। ওকে, এরপরে হলো ইট ইজ ঈদ উল ফিতর, এই একটা বাক্য হইলো আমার, এই হলো একটি প্রিন্সিপাল ক্লুজ হয়ে গেল। আর হুইস এবং দ্যাট থেকে পুরো অংশটাই হলো সাবঅর্ডিনেট ক্লুজ। এখন আমরা এই যে ঈদ উল ফিতর বস্তু, এই জন্য আমরা হুইস নিলাম অথবা দ্যাট নিলাম, আবার ইজটা কপি করে নিলাম, ওকে, পুরো বাকি অংশ বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কমপ্লেক্স, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতেছি। এবার একটি লক্ষ্য করি, হি ওয়াজ বর্ন ইন 1920। এখানে একটি সালের কথা উল্লেখ আছে, দ্যাট মিনস এটা সময়ের কথা বোঝানো হয়েছে। সে জন্মগ্রহণ করেছে কোন সময়, 1920 সালে, এই সময়টাতে সে জন্মগ্রহণ করেছে, তার মানে টাইমকে নির্দেশ করেছে। শুরু করবো আগের মতোই আমরা ইট দ্বারা, কারণ এখানে টাইমটা হলো ইম্পর্টেন্ট। এখন ওয়াজ কেন নিলাম, কারণ এখানে ওয়াজ আছে, এটা কপি করে নিলাম। ইট ওয়াজ 1920, এটা ছিল 1920 সাল, যখন সে জন্মগ্রহণ করেছিল। তাহলে হোয়েন আমার এখানে রিলেটিভ প্রোনাউন, সময়কে নির্দেশ করেছে। হি ওয়াজ বর্ন একটা পুরনো বাক্য আছে, ওটা আমরা শেষে নিয়ে যাব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। দেখো, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা এই রিলেটিভ প্রোনাউন নিয়ে, এখনই বলতে হবে। না স্যার। ওকে নাবিলা, থ্যাংক ইউ। নেক্সট। না স্যার, বুঝছি। উর্মি, দুরন্ত বলো। ওকে, রেসপন্স না করলে বুঝতে পারবো যে সবাই বুঝতে পারছে। মোহনা কি জয়েন বুঝছি স্যার। থ্যাংক ইউ। না স্যার,
এটা মোহনা হইছে মোহনা জয়েন হইছো? আচ্ছা, রেসপন্স পাচ্ছি না। দেখলাম জয়েন হয়েছে। ওকে, নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো থেকে এক্সামে আসে। এবার দেখো এখানে আরেকটি কথা আছে, এবং যদি কমপ্লেক্স থেকে সিম্পল আসে, উল্টাটা আর কি। এতক্ষণ আমরা করেছি সিম্পল থেকে কমপ্লেক্স, এবার যদি বিপরীতটা আসে পরীক্ষায়, কমপ্লেক্স থেকে সিম্পল, তখন শুধু আমাদের সহজ কাজ, যেটা অতিরিক্ত কাজ করেছিলাম ওইটা ফেলে দিতে হবে। অর্থাৎ আমরা অতিরিক্ত নিয়েছিলাম ইট অথবা ওয়াজ নিয়েছিলাম, তার মানে এটা জাস্ট ফেলে দিব। এবার আর নিয়েছিলাম রিলেটিভ প্রোনাউন হুইস অথবা দ্যাট অথবা হু বা হোয়েন, এগুলো নিয়েছিলাম, জাস্ট এইগুলো অতিরিক্ত যেই কাজ করেছিলাম এটা ফেলে দিতে হবে। অ্যাজ ইউজুয়াল আগেরটা নিয়ে আসতে হবে, তাহলে তোমার কমপ্লেক্স সিম্পল হয়ে যাবে। যেমন দেখো, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এটাই যদি এক্সামে আসে আমরা কি করব? অতিরিক্ত আমরা নিয়েছিলাম ইট ইজ, ফেলে দিলাম, তা ফেলে দিলে থাকে কি হেলথ, এই যে হেলথ বসাই দিলাম। এরপর কি হুইজ নিয়েছিলাম, আমার অতিরিক্ত নিয়েছিলাম আগে কমপ্লেক্স করার জন্য, তার মানে হুইজটা ফেলে দিলাম, তখন কি থাকে ইজ থাকে, ইজ নেমে গেল, ওয়েল থাকে ওয়েলথ নেমে গেল, বাস হয়ে গেল। অর্থাৎ বিপরীতটা কাজ করতে হবে। এবার আসো, ইট ইজ নলেজ, আমরা এখানে এক্সট্রা কি করেছিলাম, ইট ইজ নিয়েছিলাম, তাই এটা ফেলে দিব সিম্পল করার সময়। এবং এক্সট্রা কি নিয়েছিলাম এখানে, রিলেটিভ প্রোনাউন হুইজ অবলিক দ্যাট নিয়েছিলাম, এখানে হুইজ দ্যাট নেই, ফেলে দিয়েছি, হয়ে গেল আমাদের সিম্পল, অর্থাৎ বিপরীত কাজটি। ওকে, এবার গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট চলে আসছে, সেটা হলো অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডজেক্টিভ কাকে বলে? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এটাকে অ্যাডজেক্টিভ বলে, কোনো ব্যক্তি বা বস্তুর। হ্যাঁ, তাহলে শুধু অ্যাডজেক্টিভটাকে আলাদা করে রিলেটিভ প্রোনাউনের পরে নিয়ে আসতে হবে। জাস্ট কি করতে হবে, অ্যাডজেক্টিভটা আলাদা করতে হবে এবং সেটা রিলেটিভ প্রোনাউনের পরে নিয়ে আসতে হবে। আই হ্যাভ আ ব্ল্যাক পেট ক্যাট, আমার একটি কালো পোষা বিড়াল আছে। দেখো, ব্ল্যাক হলো কালো, পেট মানে পোষা, মানে যেটা বাড়িতে পালা হয়, ক্যাট বিড়াল। এবার চলে আসে এখানে অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডজেক্টিভ হলো এই ব্ল্যাক, অর্থাৎ কোন রঙের অবস্থাটা কি, তার তার একটা স্পেশাল একটা গুণ। হ্যাঁ, এটা হলো গিয়ে বৈশিষ্ট্য, তার একটা স্পেশাল বৈশিষ্ট্য কি ব্ল্যাক, এই ব্ল্যাকটা হলো অ্যাডজেক্টিভ। তার মানে এই অ্যাডজেক্টিভটা আমার কোথায় নিয়ে আসতে হবে, রিলেটিভ প্রোনাউনের পরে নিয়ে আসতে হবে। এবার দেখো, আই হ্যাভ আ পেট ক্যাট, এ পর্যন্ত নিলাম আমরা, এই ব্ল্যাকটাকে কিন্তু নিলাম না এখন। এরপরে রিলেটিভ প্রোনাউন বসাবো হুইজ, কেন? ক্যাট, বিড়াল, বিড়াল তো মানুষ না, এটা বস্তু হিসেবে গণ্য হবে। আচ্ছা, বস্তু হিসেবে গণ্য কেন হবে, সে তো হারতে পারে। হ্যাঁ, মানুষ এবং সৃষ্টিকর্তা, মানুষ এবং সৃষ্টিকর্তা ব্যক্তির পর্যায়ে থাকে, মানুষ এবং সৃষ্টিকর্তা ব্যতীত সবগুলোই পৃথিবীর বস্তু হিসেবে গণ্য হয়, সেটা জড় পদার্থ হোক, জীব হোক, হ্যাঁ, উদ্ভিদ হোক, প্রাণী হোক, যেটাই হোক না কেন, মানুষ এবং সৃষ্টিকর্তা ব্যতীত সবগুলোই হলো বস্তু হিসেবে গণ্য হবে এই গ্রামাটিক্যাল সিস্টেমে। ওকে, তাহলে আই হ্যাভ আ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল আছে, যাহা হয় কালো। এই যে হুইস, এটা বস্তু হিসেবে নিয়েছি আমরা হুইস, এবং ইসটাকে কপি, এখন ইস তো কপি নাই, এখানে আমার বানাতে হবে। যাহা হয় কালো, এই যে হওয়া ইংরেজি আমার বুঝে, অর্থ বুঝে এখানে নিতে হবে হ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। ওয়াজ কেন নিতে পারবো না, তার কারণ হ্যাভ আছে প্রেজেন্টে, যার জন্য আমি ইজ নিব, এখানে ওয়াজ নিতে পারবো না, হ্যাভটা প্রেজেন্ট আছে তাই। ওকে, তাহলে হুইস ইজ ব্ল্যাক, তাহলে কি হলো, আমার এই উপরের কথার সাথে মিল আছে কিনা, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে আলাদা করে রিলেটিভ প্রোনাউনের পরে নিয়ে আসতে হবে, আর ভার্বের কাজ তো তোমরা বুঝে করবা। নেক্সট দেখো, আই স আ বিগ ট্রি, আমি একটা বড় গাছ দেখলাম। এখানে বাক্যটা যদি আমি বিগ বিগ শব্দটি বাদ দিয়ে দেই, তাতেও কিন্তু একটা বাক্যটা হয়ে যায়। যেমন আই স আ ট্রি, আমি একটা গাছ দেখলাম, এই বিগ হলো তার অ্যাডজেক্টিভ, কেমন? বড়। তার মানে এই যে বিগ, এই শব্দটাকে আমাদের একদম শেষে নিয়ে যেতে হবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে নিয়ে যেতে হবে। যেমন দেখো, আই স আ ট্রি, আমি একটি গাছ দেখলাম, আমরা বাদ দিলাম কি আপাতত বিগ, বিগটাকে কোথায় নিয়ে যাব, পরে। এখন ট্রি একটা বস্তু হিসেবে যাবে, যদিও একটা একটা উদ্ভিদ, এটারও কিন্তু প্রাণ আছে, কিন্তু এটা বস্তু হিসেবে গণ্য হবে। এবার আসো, রিলেটিভ প্রোনাউন হুইস অথবা হোয়াট, দ্যাট নিব, হুইস অথবা দ্যাট নিব। এরপরে কি, এখানে ওয়াজ নিলাম কেন, তার কারণ হলো সি অর্থ দেখা, সি এর পাস্ট হলো স, এই পাস্ট টেন্সের জন্য আমরা ওয়াজ নিলাম। আর বিগ শব্দটি হলো অ্যাডজেক্টিভ, এটা পরে চলে গেল। ওকে, এবার আসো, এখানে একটা কথা আছে, কথাটা আমরা একটু বুঝে নেই। এটি ছোট্ট একটা কি বলে আর্টিকেল আছে, আর্টিকেলটা আমরা একটু পড়ে নেই। চরম সত্য কথা হলো
সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড এ নির্দিষ্ট নিয়ম সবসময় কার্যকারী নয়। তার মানে সবসময় এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ম অনুসরণ করে না, মাঝে মাঝে ব্যতিক্রম করে। তাহলে আমাদের করণীয় কি? এই অংশে ভালো করতে হলে ভাষাগত জ্ঞান থাকতে হবে, তোমার অর্থ বুঝতে হবে, ভাষাগত জ্ঞান থাকতে হবে। এই সামঞ্জস্যতা মেনটেন করে তোমাকে এই চেঞ্জ করতে হবে মাঝে মাঝে, ও নির্দিষ্ট কোনো নিয়ম নাও মানতে পারে। বিশেষ করে ফ্রেজ থেকে ক্লুজ এবং ক্লুজ থেকে ফ্রেজ এর রূপান্তর করাটা জানতে হবে। তার মানে কি, ফ্রেজ কোথায় পেলাম? আমি একটু চলে আসি, আমরা চলে আসবো কোথায়, মনে করো একদম প্রথম দিকে চলে যাব। ফ্রেজ কেন হইল? দেখো এখানে বাই ওয়ার্কিং এই অংশের ভিতরে কি নাই? এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, কিন্তু আদার ওয়ার্ডস আছে, প্রিপোজিশন আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তার মানে এটা ফ্রেজের কাজ করেছে। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, কিন্তু ক্লুজ না। ক্লুজ হতে হলে তার সাবজেক্ট থাকতে হয়। তা দেখো আমরা এখানে কিন্তু এই যে বাই ওয়ার্কিং এই ফ্রেজটাকে ভেঙে আমরা কিন্তু একটা বাক্য তৈরি করেছিলাম। এই যেমন ইফ নিয়েছিলাম, তারপর ইউ নিয়েছিলাম, ওয়ার্ক হার্ড, পুরো একটা বাক্য তৈরি করছি এবং এটা একটা ক্লুজে পরিণত হয়েছে। ক্লুজ কেন? কারণ এটার সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, এই ক্লুজ পরিবর্তন করেছি। অর্থাৎ ফ্রেজটাকে ভেঙে আমরা একটা বাক্য, একটা ক্লুজ তৈরি করেছি। আবার যখন কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলবে তখন আমাদের কিন্তু আবার এই যে ক্লুজটাকে ভেঙে আবার আমার কি করতে হবে? ফ্রেজ তৈরি করতে হবে। এই সিম্পল, কমপ্লেক্স এটার মধ্যে এটাই হলো স্ট্র্যাটেজি। অর্থাৎ এই আদার্সটাকে ভেঙে ক্লোজ বানাইতে হবে, আবার ক্লোজটাকে ভেঙে আদার্স অথবা ফ্রেজ বানাতে হবে। এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ 4 নাম্বার পেজটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসতেই পারে এবং এগুলো বুঝতে হবে। তাহলে আমার মনে হয় এখানে কমপ্লিট ফ্রেজ আর ক্লোজ কি। এবার আসে সর্বোপরি এই অংশে ভালো দক্ষতা অর্জন করতে পারলে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও সমৃদ্ধ হবে, মানে বানিয়ে বানিয়ে লিখতে পারবা যদি তুমি এই বাক্যগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ, এবং মাঝে মাঝে স্পোকেন করো, তাহলে তোমার এগুলোর মাধ্যমে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ হবে। এখানে আমরা কিছু নির্দিষ্ট নিয়ম থেকে একটি শক্ত ধারণা তৈরির লক্ষ্যে কিছু স্টেপ লক্ষ্য করব। ওকে, চলে যাব নেক্সট পেজে। যাওয়ার আগে একটু আমি রেসপন্স চাই, সেটা হলো কোনো প্রশ্ন আছে কিনা 4 নাম্বার পেজ নিয়ে। বুঝছি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, ওকে, আমরা কন্টিনিউ করি। সিম্পল থেকে কম্পাউন্ড করবে, একটু আলাদা আলাদা করে দেয়া আছে। এখন আমরা একটু আগে কি করেছি? রিলেটিভ প্রোনাউন বসিয়ে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করেছি। এখন করব সিম্পল থেকে কম্পাউন্ড। যদিও আমরা বক্সে আমরা এগুলো আলোচনা করেছি, কিন্তু এখানে দুই একটা যদি এক্সেপশনাল রুলস আসে ওটা আমরা শুধুমাত্র আলোচনা করব, বাকিটা আমরা অ্যাভয়েড করব। যেমন 1 নাম্বার রুলস আমরা বক্স থেকে করে নিয়েছি, ওই যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, এটা আমরা করে নিয়েছি। এই যে অথবা তোমার এই যে একাধিক ভার্ব সাবজেক্ট থাকবে এবং ভার্বের সাথে এই যে তোমার কি থাকবে? আইএনজি যুক্ত থাকবে, এটা আমরা করেছি। টু এর নিয়ম, এটাও বক্স থেকে আমরা শিখে ফেলেছি। এরপরে আসো টু প্লাস বেস ফর্ম, অর্থাৎ টু প্লাস ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ, টু গো, অনলি, শুধু টু, আমরা এটাও নিয়ে নিতে পারি, শুধু টু আছে আমাদের, অথবা ইন অর্ডার টু। এই নিয়মটা আমরা করে ফেলেছি, এজন্য আমি আপাতত এইটা স্কিপ করব। আছে কিনা? অবশ্য 4 নাম্বারটা রুলস আছে, 4 নাম্বারটা আমরা একটু দেখতে পারি। 4 নাম্বারটা ওইখানে নেই, বক্সে নেই, চাউনে নেই। কি আছে এখানে দেখো? সিম্পল সেন্টেন্সে পারফেক্ট পার্টিসিপল থাকলে সেখানে হ্যাভ অথবা হ্যাড ব্যবহার করে কম্পাউন্ড করতে হবে। এক্ষেত্রে ফ্রেজ এবং ক্লোজের অর্থের সামঞ্জস্য বজায় রাখতে হবে। আচ্ছা, এখন আসো, এখানে নাম পেয়েছি আমরা পারফেক্ট পার্টিসিপল। এখন পারফেক্ট পার্টিসিপলটা কি? আবার পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভের সাথে আইএনজি যোগ থাকবে, অন্য ভার্বের সাথে না, অনলি হ্যাভ। এই যে দেখো, লক্ষ্য করো, এই যে হ্যাভের সাথে আইএনজি। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা তো পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, আমরা জানি, টেন্সে আমরা শিখেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এছাড়া হ্যাভ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ পেন, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট। এই অক্সিলারি ভার্ব নিয়ে আমার টেন্স সংক্রান্ত আলোচনা আছে এই আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই, যারা দেখো নাই দেখে নিতে পারো। যে অক্সিলারি ভার্ব আছে বাট ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো অন্য টেন্সে ইউজ হয় না, কিভাবে আমি দেখিয়ে দিয়েছি। ওকে, হ্যাভিংটাকে চেঞ্জ করে হ্যাভ বানাতে হতে পারে, আবার হ্যাড বানাতে হতে পারে।
হ্যাভিং ফরগটেন হিম, I went outside. I went outside. দেখো এখানে হ্যাভিং এর আইএনজিটা আমরা তুলে দিলাম, থাকে কি সাবজেক্ট নিতে হবে, সেক্ষেত্রে আমার সাবজেক্ট এখানে আছে, সাবজেক্টটা কপি করে নিয়ে নিলাম আই। হ্যাভিং এর আইএনজি তুলে দিয়ে আমরা হ্যাড করেছি। কেন হ্যাড করেছি? তার কারণ আই এর পরে ওয়েন্ট আছে, আই ওয়েন্ট আউটসাইড, তা গো থেকে ওয়েন্ট পাস্ট টেন্স আছে, তাই আমরা হ্যাড করে নিলাম। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল তো থাকবেই, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, যেমন I have forgotten, forget, forgot, forgotten। এই আর তেমন কোনো কাজ নেই। এবারে আমরা চলে যাব নেক্সট। তো এখানে মোটামুটি তোমার 5টি রুলস আছে সিম্পল থেকে কম্পাউন্ড, একটি একটু ব্যতিক্রম যেটা বক্সে নেই, সেটা আমি দেখিয়ে দিলাম। এবার চলে যাব আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, অর্থাৎ এখানে আমরা চেক করব বা ব্যতিক্রম কি আছে যেটা বক্সে নেই। 1 নাম্বারটা আছে, 2 নাম্বারটা আছে, টু দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি। সো ড্যাশ দ্যাট বসিয়ে, এখানে ড্যাশ দেওয়া হয়নি, ড্যাশ দিয়ে দিই, অর্থাৎ টু থাকলে আমরা সো ড্যাশ দ্যাট বসিয়ে কমপ্লেক্স করেছি, এটা আমরা আগের ক্লাসে দিয়ে দেখেছি। এবার ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, অর্থাৎ ইন অর্ডার টু অথবা শুধু টু থাকলে আমরা ডাইরেক্ট সো দ্যাট বসাতাম, এটাও আমরা পড়েছি। ডিসপাইটের নিয়মটা আমরা পড়েছি। ওকে, এরপর আসো, এটা পড়েছি কিনা এটা একটু দেখে নেই। 6 নাম্বারটা, সবাই 6 নাম্বারটা লক্ষ্য করব। কোন নাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল একটি স্ট্রাকচার, মানে একটা নাউন থাকবে তার সাথে ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব থাকতে পারে, তার সাথে অ্যাডজেক্টিভ, তার সাথে নাউন। এভাবে যদি থাকে কোনো সিম্পল সেন্টেন্স, তখন সেক্ষেত্রে আমাদের রিলেটিভ প্রোনাউন বসিয়ে কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। আমরা একটু দেখে নেই। দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, পূর্ণ একটা বাক্য আছে, আই স আ বয়, আমি একটা বালককে দেখলাম। এরপরেই হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই যে আমি এখান দেখো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, আমি বলেছিলাম পরের লাইনে স্যার ভুল লেখা আছে, বয়ের জায়গায় বার্ড লেখা আছে। আচ্ছা আমি কারেকশন করে দিচ্ছি, আমরা একটু এটা সলভ করে নেই। হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট এবং কি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভে সাধারণত ডিরেক্ট অ্যাডজেক্টিভও থাকতে পারে, অথবা ভার্বের আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে। মাঝে মাঝে ভার্বের পাস্ট পার্টিসিপলটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ওকে, এখন চলে আসি আই স এ বয়, এখানে ভুলে বার্ড চলে আসছে। থ্যাংক ইউ দুরন্তাকে। ওকে, আই স বয়, আমি একটি বালককে দেখলাম। এবার আমরা হু কেন নিলাম? ওই যে রিলেটিভ প্রোনাউন, এই যে বললাম এটা একটু এই আইএনজি যুক্ত পেয়ে এখানে একটু ভিন্ন নিয়ম চলে আসছে। এখন এখানে এই হু দ্বারা বোঝানো হয়েছে বালকটিকে, তার মানে বালকটি হলো একজন ব্যক্তি, এই জন্য হু নিয়ে নিলাম। এরপরে সাঁতার কাটা অবস্থায় তাকে দেখলাম, এখানে একটা টেন্স আছে। আমি বালকটিকে দেখলাম কেমন অবস্থায়? সাঁতার কাটা অবস্থায়, তার অবস্থাটা এখানে প্রকাশ পেয়েছে, অর্থাৎ সে সাঁতার কাটতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইখানে সুইমিং এর আগে এখানে ওয়াজটা সাইলেন্ট মোডে আছে, এখানে এই জন্য অ্যাডজেক্টিভের ব্যবহার হয়েছে। আর আমরা এখানে একটা বিভার্ব নিয়ে নেব, হু ওয়াজ সুইমিং, যে সাঁতার কাটতেছিল। কারণ আমার একটা ক্লুজ বানাতে হবে, কমপ্লেক্স বানাইতে হলে তো একটা ক্লুজ বানাতে হবে, সাবঅর্ডিনেট ক্লুজ। সাবঅর্ডিনেট ক্লুজের বৈশিষ্ট্য কি? সাবজেক্ট থাকবে, হু একটা সাবজেক্ট, এবার ভার্ব থাকবে। এখন এখান তো সুইমিং তো ভার্ব অবস্থায় নাই, কারণ এখানে কি এটা আছে অ্যাডজেক্টিভ অবস্থায়, সুতরাং ভার্ব আমার নিয়ে নিতে হবে, অ্যাম ইজ আর ওয়াজ আর নিয়ে নিতে হবে। ওকে, এখন এখানে কোনো প্রশ্ন আছে কিনা এই পয়েন্টে কারো? নেই। নেক্সট চলে যাবো আমরা 7 নম্বরে। সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস অবজেক্ট, গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট। ওকে, ভার্ব প্লাস অবজেক্ট এবং তারপরে থাকতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এই অবজেক্টের পরে আবার কি থাকতে পারে? একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম থাকতে পারে একদম শেষের দিকে। সেক্ষেত্রে আমার কি করতে হবে? কানেকটিভ ক্লুজ দ্বারা কমপ্লেক্স করতে হবে। এটা আবার কেমন দেখি আমরা এখানে এটাও রিলেটিভ প্রোনাউন আমরা বলতে পারি। এই যে দ্যাটটা ব্যবহার করেছি, এটাও এক ধরনের রিলেটিভ প্রোনাউন। আই স হিম, আমি তাকে দেখলাম রিডিং পড়তে,
অর্থাৎ পড়া অবস্থায়। এখানে হিমটা হলো অবজেক্ট, এই যে অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে হিমটা হলো অবজেক্ট। আই স হিম, আমি তাকে দেখলাম, রিডিং, পড়তে দেখলাম। এখন আই স, আমি দেখলাম, আমাকে একটু ভেঙে নিতে হবে। আমি দেখলাম যে, এখন এখানে দুইটা ক্লোজ, আই স একটা ক্লোজ, হি ওয়াজ রিডিং আর একটা ক্লোজ, এই দুইটা ক্লোজকে যোগ করেছে দ্যাট, এই জন্য এটার নাম হয়েছে কানেকটিভ ক্লোজ। ওকে, তাহলে এখানে নিয়ে নেবো একটা কি, দ্যাট নিয়ে নেবো আমরা এভাবে করে। আমি দেখলাম যে, কাউকে নির্দেশ করে নাই, দ্যাট আই কে নির্দেশ করে নাই, স কে নির্দেশ করে নাই, অর্থাৎ কর্মটাকে নির্দেশ করেছে। আমি দেখলাম, কি দেখলাম? আমি দেখলাম যে সে পড়তেছিল, কর্মটাকে অর্থাৎ ভাব অর্থটা বুঝতে হবে এখানে। ওকে, 8 নম্বরে চলে যাই। 8 নম্বরও খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার অবলিক ইট। এই তোমাদের দেয়ার আর ইট কোথায় ব্যবহৃত হয়? যখন সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, অর্থাৎ সূচনা, অর্থাৎ এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, সূচনামূলক একটা সাবজেক্ট নিতে হয়। এই যোগে কমপ্লেক্স সেন্টেন্স গঠনের উপায় কি? দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো এখানে কিন্তু বেসিক্যালি কোনো সাবজেক্ট নেই, সততাটা কে গ্রহণ করবে, কে সৎ, কার সততার কথা বলা হয়েছে, সততা দ্বারা কোন কাজকে বোঝানো হয়েছে, মানে এইভাবে এক্স্যাক্টলি কোনো নির্দিষ্ট কোনো সাবজেক্টের কথা বলা হয়নি। এই জন্য আমাদের এই সূচনামূলক সাবজেক্ট নিয়ে নিতে হবে। এই যে পরের পেজে চলে যাও, ইট নেওয়া হয়েছে, এই যে ইট ইজ অনেস্টি, এটাই হলো সততা। হুইস, যাহা, ইজ হয়, হুইস যাহা, যাহা হয় সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে অনেস্টি যেহেতু এটা বস্তুকে নির্দেশ করে, ওই যে রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউনের মধ্যেও নিয়ে যেতে পারবা। ইট ইজ এবং হুইজ দ্বারা আমরা বাক্যটাকে তৈরি করলাম। ওকে, এই হলো আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স। দেখো এখানে কারো প্রশ্ন আছে কিনা চেক করে বলো আমাকে, কারো প্রশ্ন থাকলে আমি সেটা আনসার দিয়ে দিচ্ছি। স্যার 7 নম্বর রুলসে হ্যাঁ যে সিম্পল বাক্যটা আছে হ্যাঁ, রাইট, বলো। ওইটা কমপ্লেক্স করছেন, হ্যাঁ, ওইটা একটু কেমন যেন মনে হইতেছে, মানে আচ্ছা, থ্যাংক ইউ, আমি বলছি। এখানে ওইটা আরেকবার রাইট, এখানে এই যে আমি দেখলাম, কি দেখলাম? সে সাঁতার কাটতে ছিল। এখানে মূলত হি ওয়াজ রিডিং, এটা হলো তোমার প্রিন্সিপাল ক্লুজ। এখানে সে সাঁতার কাটতেছিল, আমি দেখলাম। এখন আমি বললাম, শোনো, আমি দেখলাম যে, তুমি বললে স্যার আপনি কি দেখলেন? এখানে দ্যাট আছে তোমার স এর পরে, এখানে মূল কারণ এখানে তোমার এই যে আমি স যদি বলি আমি দেখলাম, আর এটাকে যদি আমি সাবঅর্ডিনেট ক্লুজ বলি, তাহলে অর্থ হবে না। যেমন দেখো, আমি দেখলাম, আমি যদি থেমে যাই, আমি দেখলাম, তুমি বললা কি স্যার কি দেখলেন, অর্থ সম্পূর্ণ হলো না। ক্লিয়ার? এটা তো স্যার একটা প্রিন্সিপাল ক্লোজ লাগে না, ওইটা কই? এই হি ওয়াজ, এই দ্যাট এর পরের অংশটাই প্রিন্সিপাল ক্লুজ। হি ওয়াজ রিডিং, সে পড়তেছিল। দেখো আমি এই দেখো আই স দ্যাট, এটা বাদ দিয়ে দাও, আমি বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম আমি, দেখো এই যে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কি পড়ো তো, হি ওয়াজ রিডিং একটা বাক্য হয় না? এটাই প্রিন্সিপাল ক্লুজ, এটাই প্রিন্সিপাল ক্লুজ। আর এখন আমি এবার আগের জায়গায় চলে যাই। আমি এখন হি ওয়াজ রিডিংটা বাদ দিয়ে দিলাম, দেখো আমি এটা বাদ দিয়ে দিলাম, এই যে এখন পড়ো। আই স দ্যাট, আমি দেখেছিলাম যে। এখন অর্থ কি কমপ্লিট হয়েছে? না। এটাই সাবঅর্ডিনেট ক্লুজ। এবার কি ক্লিয়ার? বুঝছি। ওকে, থ্যাংক ইউ। প্রশ্ন করলে ভাল লাগে আসলে। হ্যাঁ, ওকে, নেক্সট। এইটা কালার করছে কে? আমি করছি? আচ্ছা, এটা পরে ঠিক করছি। চলে যাই আমরা নেক্সট। 8 নম্বরে কোনো প্রশ্ন আছে? 8 নাম্বার নিয়ে? না স্যার। ওকে, তাহলে আমরা চলে যাব 7 নাম্বার পেজে। এখানে এটা এত এদিকে চলে আসলো কেন?
আরো তো আছে। কম্পিউটার জানো সবাই? না স্যার, পারি না। ইয়াল্লা কি এটা তাহলে হবে? সব কাজ জানতে হবে। ওকে, ভাগ্যিস আমি এটা ফাঁকে শিখে নিয়েছিলাম, তো এখন আমি ক্লাস নেওয়াটা আমার কঠিন হয়ে যেত, তাই না? ওকে, জি স্যার। আচ্ছা এবার আমরা করব কি বলতো, কম্পাউন্ড থেকে সিম্পল। কি করব? কম্পাউন্ড থেকে সিম্পল। এবার তোমরা একটু আমাকে রেসপন্স করো, কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি কি? রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকবে। কম্পাউন্ড সেটা তো কমপ্লেক্সের কথা এন্ড দ্বারা অর বাট। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড, বাট, অর, এই তিনটা হলো মেইন, কম্পাউন্ডের তিনটা মেইন। মাঝে মাঝে ভেরিয়েন্ট থাকতে পারে, হ্যাঁ, অ্যান্ড সো থাকতে পারে, অ্যান্ড দেয়ারফর থাকতে পারে, কিন্তু মেইন হলো তিনটে, অ্যান্ড, বাট, অর। তার মানে আমরা সূত্র খুঁজবো, অ্যান্ড কোথায় আছে, বাট কোথায় আছে, অর কোথায় আছে, ওটা থাকলে কিভাবে আমরা সিম্পল তৈরি করবো। এটা কিন্তু মোটামুটি কঠিন আছে, একটু বুঝতে হবে ভালোভাবে। বুঝতে পারলে সবগুলোই সহজ। যেমন অ্যান্ড দ্বারা কম্পাউন্ড সেন্টেন্সের উভয় ক্লুজের সাবজেক্ট একই হলে, এবার এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সাবজেক্ট নিয়ে কথা হবে এখানে। তোমরা একটু লক্ষ্য করো, আমরা একদম পেছনের দিকে চলে যাই, যদিও আমরা এখন বেশি এটা নিয়ে এই পেজটা করতে পারবো না। একটু খেয়াল করে দেখো, এখানে কম্পাউন্ডের বৈশিষ্ট্য একটু খেয়াল করে দেখো। বেশিরভাগ হচ্ছে অ্যান্ড এর ব্যবহার, তাই না? বেশিরভাগ। তার মানে হলো অ্যান্ড থাকবে ঠিকই, কিন্তু বিভিন্ন তোমার নির্দেশনা থাকতে পারে, সেগুলো আমাদের বুঝতে হবে। ওকে, এখন প্রথম যে রুলসটা হলো, এই রুলসটা কি? রুলসটা হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয়, কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লুজ থাকে, দুইটা ক্লুজের সাবজেক্ট মাঝে মাঝে একজনই হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? শুরুতে ভার্বের সাথে আইএনজি এবং ড্যাশ অ্যান্ড উঠে গিয়ে কমা এবং দ্বিতীয় ক্লুজটি বসে। যেমন দেখো, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড মেট হিম, আমি সেখানে গেলাম এবং তার সাথে সাক্ষাৎ করলাম। তো শুরুতে আমি আইএনজি বসাবো, অর্থাৎ সাবজেক্টটা ফেলে দিব। ভার্ব আছে ওয়েন্টের মূল ভার্ব হলো গো এর সাথে তৈরি করব আইএনজি যোগ করে দেবো আমরা, তাহলে হয়ে গেল গোয়িং। এরপর দেয়ারটা নেমে গেল, গোয়িং দেয়ার, সেখানে গিয়ে। এখন এই সাবজেক্টটা অর্থাৎ প্রথম সাবজেক্টটা কপি করে আমরা এখানে নিয়ে নিলাম আই, আর বাকি অংশ নেমে গেল আই মেট হিম। গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আই মেট হিম, তার সাথে আমি সাক্ষাৎ করলাম। সাবজেক্ট একই সাবজেক্ট, এই জন্য একটা সাবজেক্ট আমরা তুলে দিছি। একই সাবজেক্ট কেন? এই অ্যান্ডের পরে সাবজেক্ট উজ্জ্ব আছে, আমি এগুলো বলেছিলাম যে অ্যান্ডের পরে সাবজেক্ট উজ্জ্ব আছে। হ্যাঁ, সেইখানে এখন আমাদের একটি সাবজেক্ট নিয়ে নিতে হবে, আর একটি অংশটাকে ভেঙে আমাদের এরকমের ফ্রেজ তৈরি করতে হবে, অর্থাৎ সিম্পলে আমাদের এরকম ফ্রেজ তৈরি করতে হবে যেখানে সাবজেক্ট রাখা যাবে না। আর একটি প্রিন্সিপাল ক্লুজ রাখতে হবে। তার মানে প্রিন্সিপাল ক্লুজ হলো আই মেট হিম, এটা প্রিন্সিপাল ক্লুজ, আর গোয়িং দেয়ার হলো আমাদের কি আদার্স বা ফ্রেজ, কোনো ক্লুজ না, সাবজেক্ট থাকতে পারবে না, তাহলেই তোমার কমপ্লেক্স হয়ে গেল, সিম্পল হয়ে গেল। টাইম আমাদের প্রায় শেষ, কেটে যাবে। তো সবাই ভালো থাকো আজকে এ পর্যন্ত, আর কোনো কোশ্চেন থাকলে পরবর্তীতে করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।